তোমাদের আমি আলোচনা করছিলাম বিভিন্ন ধরনের ত্রুটি বা ডিফেক্ট নিয়ে, ক্রিস্টাল বা কেলাসের যে বিভিন্ন রকমের ডিফেক্ট বা ত্রুটি হয় সেগুলো নিয়ে। এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি স্টয়সিওমেট্রিক ডিফেক্ট, নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। আজকের যেটা আলোচনা করব আর এক রকমেরই ডিফেক্ট, সেটা হচ্ছে অশুদ্ধিজনিত ত্রুটি বা ইম্পিউরিটি ডিফেক্ট। বাইরে থেকে ইম্পিউরিটি যদি দেওয়া যায় ক্রিস্টালে বা কেলাসে, বিশুদ্ধ কেলাসে, তাহলে সেক্ষেত্রে কিভাবে ত্রুটিটা হয় বা ডিফেক্টটা কিভাবে দেখা যায়। আর এই ডিফেক্টের দরুন তাদের কিন্তু ইলেকট্রিক্যাল প্রপার্টিরও চেঞ্জ হয়, সেইটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা এখন আসছি ক্রিস্টালে বা কেলাসে অশুদ্ধিজনিত ত্রুটি নিয়ে, অর্থাৎ ইম্পিউরিটি ডিফেক্ট নিয়ে। কিভাবে ইম্পিউরিটি ডিফেক্ট হয়? আমরা যদি বিশুদ্ধ কেলাসাকার কঠিন নিই, অর্থাৎ পিওর ক্রিস্টালাইন সলিড নিই, সেই সলিডের মধ্যে খুব অল্প পরিমাণে বাইরে থেকে অশুদ্ধি আমরা ওখানে যোগ করব, অর্থাৎ এক্সটার্নাল ইম্পিউরিটি কিন্তু খুব অল্প পরিমাণে দেব। অল্প পরিমাণে ইম্পিউরিটিটা যোগ করলে এই ইম্পিউরিটির জন্য ওই ক্রিস্টালে বা কেলাসে এক রকমের ত্রুটি হয় বা ডিফেক্ট আসে, সেটাই হচ্ছে অশুদ্ধিজনিত ত্রুটি বা ইম্পিউরিটি ডিফেক্ট। এই যে পদ্ধতিতে বাইরে থেকে যে অল্প পরিমাণে যে এক্সটার্নাল ইম্পিউরিটি আমরা দিলাম, দিয়ে এই যে ত্রুটিটা তৈরি করলাম, ডিফেক্টটা তৈরি করলাম, এই পদ্ধতিটাকে বলা হয় কিন্তু ডোপিং। আর এই যে বাইরে থেকে যে অশুদ্ধিগুলো দিলাম, এক্সটার্নাল ইম্পিউরিটি যে দিলাম, সেটা এই ক্রিস্টালের মধ্যে এসে দুভাবে কিন্তু সেই ইম্পিউরিটিগুলো দুভাবে তাদের প্রপার্টি চেঞ্জ করে দেয়। কীরকম? বহিরাগত যে অশুদ্ধি বা এক্সটার্নাল ইম্পিউরিটি আমরা ক্রিস্টালের মধ্যে যখন দিচ্ছি, তখন ত্রুটিটা দুভাবে হতে পারে। সেই দুভাবে যে হয় সেই ত্রুটি দুটো কী কী? একটা হচ্ছে প্রতিস্থাপক অশুদ্ধি, আর একটা হচ্ছে আন্তঃস্থানিক অশুদ্ধি। সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি আর ইন্টারস্টিসিয়াল ইম্পিউরিটি। এই প্রতিস্থাপক অশুদ্ধি বা সাবস্টিটিউশনাল ইম্পিউরিটিটা কি? দেখো, বাইরে থেকে যখন আমরা ইম্পিউরিটিটা এখানে দিচ্ছি, তখন এই যে ক্রিস্টাল ল্যাটিস আছে, ক্রিস্টাল ল্যাটিসের যে পরমাণু বা আয়নগুলো আছে তাদেরকে জাস্ট রিপ্লেস করলো, এর জায়গায় বসে গেল এক্সটার্নাল ইম্পিউরিটিটা। এটাকেই আমরা বলছি প্রতিস্থাপক অশুদ্ধি বা সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি। আর এই যেটা তৈরি হলো, এটাকে আমরা কি বলছি? সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। এক্ষেত্রে দেখো, এই যে ক্রিস্টালের মধ্যে যে পার্টিকেলগুলো ছিল আর ইম্পিউরিটি বাইরে থেকে যেটা দিয়েছি, এদের সাইজ কিন্তু প্রায় সমান যদি হয়, তখন কিন্তু এই প্রতিস্থাপক ইম্পিউরিটি বা সাবস্টিটিউশনাল ইম্পিউরিটিটা তৈরি হবে। কাদের মধ্যে এটা ঘটে? যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টালে স্ট্রনসিয়াম ক্লোরাইড দিই, সিলভার ক্লোরাইড ক্রিস্টালে যদি ক্যাডমিয়াম ক্লোরাইড দিই, তাহলে এই জাতীয় ত্রুটি তৈরি হতে পারে। কারা ত্রুটিটা তৈরি করে? স্ট্রনসিয়াম বা ক্যাডমিয়াম এই সোডিয়াম বা সিলভারের জায়গায় কিন্তু প্রতিস্থাপক ত্রুটি তৈরি করে ফেলে। এছাড়াও দেখো, যখন আমরা সংকর ধাতু অর্থাৎ অ্যালয় তৈরি করি, তোমরা জানো বিভিন্ন ধরনের যে সংকর ধাতু বা অ্যালয় তৈরি হয়, কপার জিঙ্কের সাথে, কপার টিনের সাথে যখন অ্যালয় তৈরি হয়, তখন কিন্তু এই যে প্রতিস্থাপক অশুদ্ধি যেটা বা সাবস্টিটিউশনাল যে ইম্পিউরিটি, এটা কিন্তু ঘটে থাকে। এরপরে আমরা যখন আসছি আন্তঃস্থানিক অশুদ্ধি, বাইরে থেকে যেটা যোগ করেছি, দেখো এর সাইজটা খুব ছোট্ট, আর এইখানে এই যে ক্রিস্টাল ল্যাটিসের যে পার্টিকেলগুলো তার সাইজ অনেক বড়, সেই জন্যে এই অশুদ্ধিগুলো এর ইন্টারস্টিসিয়াল স্পেসে কিন্তু ঢুকে গেল। ইন্টারস্টিসিয়াল স্পেসে ঢুকে গিয়ে আন্তঃস্থানিক কঠিন দ্রবণ বা ইন্টারস্টিসিয়াল সলিড সলিউশন তৈরি করলো। এদের দুজনের সাইজ ডিফারেন্স কিন্তু অনেকটাই হয়। এটা ছোট্ট হয় বলে ইন্টারস্টিসিয়াল স্পেসে এরা ঢুকে যায়। কাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে? আমরা যখন টাংস্টেন আর কার্বন দিয়ে অ্যালয় তৈরি করি, বা আয়রনের সঙ্গে কার্বন মিশিয়ে যখন স্টিল তৈরি করি, তোমরা পড়েছো রড আয়রন, স্টিল আয়রন, কাস্ট আয়রন, অর্থাৎ পিওর আয়রনের সঙ্গে কার্বন মিশিয়ে তার দৃঢ়তা, স্ট্রেংথ বাড়ানো হয়। সেই ক্ষেত্রে কিন্তু এই আন্তঃস্থানিক অশুদ্ধি বা ইন্টারস্টিসিয়াল ইম্পিউরিটিটা দেখা যায়। এবার আমরা আসছি কঠিন পদার্থের তড়িৎ ধর্ম নিয়ে, অর্থাৎ ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ সলিড। এই যে ইলেকট্রিক্যাল প্রপার্টি বা তড়িৎ ধর্ম কঠিন পদার্থের, অর্থাৎ কঠিন পদার্থটা কীরকম
ভাবে তড়িৎ পরিবহন করে তার উপরে ডিপেন্ড করে কিন্তু এদেরকে তিনটে ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টর, আর একটা হচ্ছে অন্তরক বা ইনসুলেটর, আর একটা হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। পরিবাহীরা তোমরা জানো, ছোটবেলায় পড়েছো, খুব সহজে তড়িৎ পরিবহন করে এবং তাদের তড়িৎ পরিবাহিতার মাত্রা কিন্তু অনেকটাই বেশি, 10⁸ ওহম ইনভার্স মিটার ইনভার্স। এরা কারা হয়? জেনারেলি ধাতুরাই হয় পরিবাহী। এদিকে দেখো অন্তরক বা ইনসুলেটর কারা? যাদের তড়িৎ পরিবহন ক্ষমতা প্রায় নেই বললেই চলে, এই জন্য তাদের তড়িৎ পরিবাহিতা কিন্তু অনেকটাই কম, 10⁻20 ওহম ইনভার্স মিটার ইনভার্স। এরা কারা হয় সেটা তোমরা জানো, কাঠ বা প্লাস্টিক এই জাতীয় পদার্থগুলো সাধারণত ইনসুলেটর বা অন্তরক হয়। আর এদের দুজনের মধ্যবর্তী পরিবাহিতা যাদের, অর্থাৎ পরিবাহীর মতো অতটা তড়িৎ পরিবহন করে না আর ইনসুলেটর বা অন্তরকের মতো একেবারে পরিবাহিতা নেই, এই রকম ঘটনা নয়, এদের মধ্যবর্তী একটা তড়িৎ পরিবাহিতা দেখা যায় যাদের, তাদেরকে আমরা বলে থাকি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এখানে ভ্যালু থেকে তোমরা বুঝতে পারবে কন্ডাক্টিভিটি ভ্যালু 10⁻7 to 10⁴ ওহম ইনভার্স মিটার ইনভার্স। যাকে এরা কারা তোমরা এটাও শিখে এসছো, জার্মেনিয়াম, সিলিকন, এরা হলো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এবারে আমরা আলোচনা করব কি জানো, এই যে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, এদের এই যে কন্ডাক্টিভিটি পরিবাহিতা, এই পরিবাহিতাটাকে আমরা বাড়াতে পারবো। কিভাবে বাড়াতে পারবো? তোমাদের এই যে শিখিয়ে দিলাম ডোপিং, এক্সটার্নাল ইম্পিউরিটি বা বহিরাগত কিছু অশুদ্ধি যদি আমরা এখানে মেশাই না ডোপিংয়ের মাধ্যমে, তাহলে এদের এই যে সহজাত যে পরিবাহিতা, সেই সহজাত পরিবাহিতা বা ইন্ট্রিনসিক যে কন্ডাক্টিভিটি, সেটাকে আমরা বাড়াতে পারবো। চলো এবারে যাই কিভাবে ডোপিং করে ওর পরিবাহিতা বাড়াবো। এই যে তোমাদের বললাম যে যেগুলো সেমিকন্ডাক্টর হয় বা অর্ধপরিবাহী হয় তাদেরকে আমরা ডোপিং করব, ডোপিং করে তাদের পরিবাহিতাটাকে বা কন্ডাক্টিভিটিকে আমরা বাড়াবো। এবার এই ডোপিং যে করব, কি দিয়ে ডোপিং করব, সেই জিনিসের উপরে ভিত্তি করে আমরা তাদের এই যে প্রপার্টি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা যে বেড়ে যায়, কিভাবে বেড়ে যায়, এইটাকে আমরা দুভাবে ভাগ করে দিয়েছি। দেখো, একটাকে বলছি এন টাইপ সেমিকন্ডাক্টর বা এন টাইপ অর্ধপরিবাহী, আর একটাকে বলেছি পি টাইপ অর্ধপরিবাহী। তোমাদের মনে রাখার সুবিধার জন্য একটা সহজ কথা বলে দিই, এন মিনস নেগেটিভ আর পি মিনস পজিটিভ, এই দুটো মাথায় রেখো, রাখলে জিনিসটা বুঝতে খুব সুবিধা হবে। দেখো, এই যে তোমাদের বলছিলাম অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর কে কে? জার্মেনিয়াম, সিলিকন, এরা কোথায় আছে? গ্রুপ নম্বর 14, 14 নম্বর শ্রেণীতে আছে। দেখো, সিলিকন, জার্মেনিয়াম 14 নম্বর শ্রেণীতে কেন আছে এটা তোমরা ক্লাস 10-এ শিখে এসছো, পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল 11-এও পড়েছো। এদের আউটার মোস্ট সেলে কটা ইলেকট্রন আছে? 4টি, ওই জন্য এরা কিন্তু 14-এ আছে। সিলিকন, জার্মেনিয়াম প্রত্যেকের দেখো 3s2 3p2 4s2 4p2, দ্যাট ইজ বাইরের কক্ষে বা আউটার মোস্ট সেলে ইলেকট্রন সংখ্যা 4। এদের সঙ্গে আমরা ডোপিং করাবো কাদের জানো? এর পরের যে গ্রুপ বা শ্রেণী আছে সেই এলিমেন্টগুলো, বা এর আগে যে গ্রুপ বা শ্রেণী আছে তাদের এলিমেন্টগুলো। দেখো, এর পরে যেটা আছে তোমরা জানো 15-এ আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এটসেট্রা। 15-এ যারা আছে তাদের আউটার মোস্ট সেলে দেখো 5টা করে ইলেকট্রন, 3s2 3p3 4s2 4p3 5s2 5p3 এটসেট্রা। অর্থাৎ এদের আউটার মোস্ট সেলে আছে 5টা ইলেকট্রন। আবার 13-এ লক্ষ্য করো, দেখো এদের আউটার মোস্ট সেলে আছে কিন্তু 3টি করে ইলেকট্রন, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এদের বাইরের কক্ষে 3টি করে ইলেকট্রন। তাহলে এই যে নন সেমিকন্ডাক্টর যেটা তোমাদের বলছিলাম, সিলিকন, জার্মেনিয়াম, এরা আছে 14-এ। এদের সঙ্গে ডোপিং করব কাদের? আইদার 13-এর এলিমেন্ট অর 15-এর এলিমেন্ট। দেখো এবারে কাদেরকে আমরা ডোপিং করলে কি প্রপার্টি তৈরি হয়ে যায়। দেখো, আমরা প্রথমে 13-এর যে এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট, আইদার বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এদের যে কোনো একটা এলিমেন্টকে ডোপিং করাতে পারি। আর ডোপিং করব কি? খুব অল্প পরিমাণে, তোমাদের বলা হয়েছে অল্প পরিমাণে ডোপিং করা হবে। আমি এখানে দেখিয়েছি, দেখো সিলিকনটাকে নিয়ে, প্রত্যেকে নিজেদের মধ্যে এই যে বন্ধনগুলো করেছে সমযোজী বন্ধন, অর্থাৎ প্রত্যেকে কিন্তু 4টে করে বন্ড আছে, প্রত্যেকটা সিলিকনে 4টি করে বন্ড আছে। এবার এইখানে আমরা অ্যালুমিনিয়াম দিলাম, অ্যালুমিনিয়াম দিলে আমি দেখিয়েছি মাঝখানের একটা সিলিকনকে প্রতিস্থাপিত করে, দ্যাট ইজ এটা কিন্তু তোমার প্রতিস্থাপকজনিত অশুদ্ধি, হ্যাঁ, এগুলো প্রতিস্থাপিত করে দেখো এইখানে অ্যালুমিনিয়াম এসে বসেছে সিলিকনের জায়গায়। অ্যালুমিনিয়ামের আউটার মোস্ট সেলে কটা ইলেকট্রন আছে বলেছি? অ্যালুমিনিয়ামের আউটার মোস্ট সেলে আছে 3টে ইলেকট্রন। মোস্ট সেলে আছে 3টে ইলেকট্রন, কেন না অ্যালুমিনিয়াম 13-এ আছে,
দেখো অ্যালুমিনিয়াম যখন এখানে বসে গেল তখন এর চারদিকে যে চারটে সিলিকন, যেটা আগে এখানে সিলিকন ছিল তার চারদিকে চারটি সিলিকন ছিল, অ্যালুমিনিয়াম যখন এখানে বসে গেল তখন এর আউটার মোস্ট শেলে 3টি ইলেকট্রন, কিন্তু এর চারদিকে কটা সিলিকন আছে? 4টি। প্রত্যেকের সঙ্গে একটা করে যখন বন্ড ফর্ম করবে তখন অ্যালুমিনিয়ামের যেহেতু আউটার মোস্ট শেলে 3টি ইলেকট্রন, একটা ইলেকট্রন কম পড়বে, একটা ইলেকট্রন এই সিলিকনের সঙ্গে, একটা এর সঙ্গে, একটা এর সঙ্গে। আমি দেখিয়েছি তোমার, দেখো সিলিকনটা ডার্ক দিয়ে স্পট আর এটা ক্রস দিয়ে দেখেছি। অ্যালুমিনিয়ামের যে 3টি ক্রস আছে ইলেকট্রন, এই 3টি সিলিকনের সঙ্গে 3টি বন্ড ফর্ম করলো। নিচের সিলিকনের সঙ্গে যখন বন্ড ফর্ম করতে যাচ্ছে তখন এই সিলিকনের ইলেকট্রনটা তো আছেই, কিন্তু ওর ইলেকট্রন নেই, তখন এখানে একটা পজিটিভ হোল তৈরি হচ্ছে, দ্যাট ইজ ইলেকট্রনের একটা ঘাটতি হচ্ছে। এই যে পজিটিভ হোলটা তৈরি হচ্ছে অর্থাৎ ইলেকট্রনের যে ঘাটতি হচ্ছে, এর ফলে এর কন্ডাক্টিভিটি বাড়বে। তোমাদের মনে হতে পারে কীভাবে বাড়বে বলো তো? এর পার্শ্ববর্তী যে ইলেকট্রনগুলো আছে, কোভ্যালেন্ট বন্ডের যে ইলেকট্রন, তারা কি করবে? রান করবে এই হোলটাকে ফিল আপ করার জন্য। এ যখন এখানে আসবে তখন এখানে আবার হোল তৈরি হবে, সেখান থেকে তার পাশের থেকে আবার ইলেকট্রন ওই হোলে আসবে, এই করে করে ইলেকট্রনের একটা কন্ডাক্টিভিটি তৈরি হবে বা ইলেকট্রন যাতায়াত করতে শুরু করবে এবং তাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কিন্তু বেড়ে যাবে। যেহেতু এখানে পজিটিভ হোল তৈরি হলো, এই টাইপের যে সেমিকন্ডাক্টরটা তৈরি হলো তাকে আমরা বললাম পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে পি টাইপ অর্ধপরিবাহী হলো কার, কোন ক্ষেত্রে? 14-এর সঙ্গে যখন আমরা 13-এর এলিমেন্টগুলো দিচ্ছি তখন তৈরি হলো পি টাইপ সেমিকন্ডাক্টর। এবারে আমরা আসছি, দেখো এর ঠিক পরের এক্সাম্পল। আমি ধরো 15-এ যে ফসফরাস আছে, আর্সেনিক আছে, অ্যান্টিমনি, যে কাউকে যদি এর সঙ্গে ডোপিং করি তাহলে কি হবে? আগের মতো দেখিয়েছি, দেখো এই যে সিলিকনের মাঝখানে সিলিকনটাকে রিপ্লেস করলো কে? ফসফরাসের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন ছিল? এখানে দেখো ফসফরাসের আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে? 5টা। এখানে 4টে সিলিকনের সঙ্গে যখন ও 4টি বন্ড ফর্ম করলো, ফসফরাসের একটা ইলেকট্রন এক্সেস হলো। এই যে ফসফরাসের একটা ইলেকট্রন এক্সেস হয়েছে, এই ইলেকট্রনটা তখন আবার কন্ডাক্টিভিটি বাড়াবে, ইলেকট্রনগুলো মুভ করবে, ফ্রি ইলেকট্রন হিসেবে মুভ করে তাদের কন্ডাক্টিভিটি বাড়াবে। তাহলে কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য এই টাইপের যে সেমিকন্ডাক্টর হলো তার কন্ডাক্টিভিটি বেড়ে যাবে। যেহেতু এটা ইলেকট্রন দিয়ে কন্ডাক্টেন্সটা বাড়ানো হলো, ইলেকট্রনটা কী চার্জ? নেগেটিভ চার্জ। ওই জন্য এই টাইপটাকে বলা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। অর্থাৎ যখন 14-এর সঙ্গে 15 দেওয়া হচ্ছে তখন হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, আর 14-এর সঙ্গে যখন 13 ডোপিং করা হচ্ছে তখন তৈরি হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধু মনে রেখো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীগুলো থাকে 14-এ, 13-এর যে কাউকে দেওয়া যেতে পারে, আইদার বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, যে কাউকে দেওয়া যেতে পারে, দিলে পি টাইপ। আর 15-এ যারা আছে তাদের যে কাউকে দেওয়া যেতে পারে, সেখানে থেকে তৈরি হবে এন টাইপ। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আর এর সাথে সাথে 10+2 লেভেলের কেমিস্ট্রি সিলেবাসে যে সলিডটা আছে সেই সলিডটা মোটামুটি শেষ হলো। পরবর্তী ক্লাসে বা কখনো যদি সুযোগ হয় তাহলে এই যে ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ সলিড, অর্থাৎ কন্ডাক্টর, ইনসুলেটর আর সেমিকন্ডাক্টর, অর্থাৎ পরিবাহী, অন্তরক আর অর্ধপরিবাহী, এদের এই যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এটার যে আলাদা আলাদা রকমের হয় কেন, তার জন্য একটা থিওরি আছে যার নাম হচ্ছে ব্যান্ড থিওরি। সুযোগ মতো আমি ব্যান্ড থিওরিটা তোমাদের একবার বুঝিয়ে দেব। আপাতত এই পর্যন্তই।